নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রক্তদানে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। রবিবার আগরতলা বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিবিরে স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন, জিন দিয়ে বিকল্প মানুষ তৈরি করা যায়, কিন্তু রক্ত তৈরি করা যায় না। রক্তদাতা এবং রক্তগ্রহীতা উভয়ের রক্তের আদান প্রদানের সময় ঐশ্বরিক অনুভূতি অনুভব করে, কারণ রক্তদাতা নিজেও জানে না তাদের শরীরে রক্ত কার শরীরে দেওয়া হবে এবং রক্তগ্রহীতার শরীরে কার শরীর থেকে রক্ত মিলছে। রক্তের কোনো জাতপাত হয় না, রক্তের কোনো বিকল্পও নেই, তাই এর চেয়ে বড় কোনো মহৎ কাজ হতে পারে না। আর এইগুলি যদি বোঝা যায় তাহলে প্রকৃত মানুষ হওয়া যায়। রবিবার বিদেহী চতুর্থ মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের মধ্যে রক্তদান শিবিরে ত্রিপুরা শীর্ষস্থানে রয়েছে। এই রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। বিশেষ করে যুব সমাজের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। রক্তের সমতা বজায় রাখার জন্য ধারাবাহিক রক্তদানের প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মানবতার প্রকৃষ্ট যদি নিদর্শন হয় সেটা হচ্ছে রক্তদান। এর থেকে বড় মানবতা আছে বলে আমার মনে হয় না। এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের শরীরের যে রক্ত, সেই রক্তের যে উপাদান আমরা জানি যে WBC, RBC, প্লেটলেটস এবং প্লাজমা দ্বারা গঠিত। যে একজন রক্তদাতা যখন রক্ত দেন, 4 জন ব্যক্তিকে বাঁচাতে হবে, 4 জন মনুষ্য ব্যক্তিকে বাঁচাতে হবে। সুবলদা এখানে বলেছেন আগে কিভাবে রক্ত দেওয়া হতো, আমরাও দেখেছি। এখন বিজ্ঞান যত এগিয়ে গেছে সেই সঙ্গে আলাদা আলাদা করে সেপারেট করা যায়। সেপারেটর আমাদের আলাদা সেপারেশন সেন্টার এখানে ত্রিপুরাতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যার RBC দরকার RBC দেওয়া হয়, WBC, প্লেটলেটস, প্লাজমা সেখানে আলাদাভাবে দেওয়া হয়। আগে একটা সময় ছিল হোল ব্লাড দেওয়া হতো, এতে করে অনেকের অসুবিধা হতো, বিশেষ করে যারা পিডিয়াট্রিক পেশেন্ট, বাচ্চারা যারা আছে তাদের মধ্যে একটা ওভারলোডের একটা বিষয় দাঁড়াতো, এতে করে অনেকের প্রাণহানি হয়েছে। এখন সেই সুবিধা আমাদের ত্রিপুরাতে আছে। আমাদের যে ব্লাড ব্যাংকগুলো আছে সেই ব্লাড ব্যাংকে যদি আমরা পপুলেশনের নিরিখে 1% ব্লাড আমাদের মজুত রাখতে হবে। এবং ত্রিপুরা যদি আমরা ধরি যে 40 লক্ষ লোক, 1% হলে 40,000 ইউনিট আমাদের ব্লাড এখানে রাখতে হবে। এভারেজ 300 ml করে একটা ইউনিট হয়। আয়োজিত শিবিরে স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন রক্তের জন্য রোগীর পরিবারের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, রক্তের সংকট এখনো রয়েছে, কিন্তু তিনি বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা অর্জন করে বলেন, রক্তের জন্য শীর্ষ দেশে রক্তদানের কোনো উৎসব কিংবা শিবির করতে হয় না। মানুষ নিজে থেকে গিয়ে রক্ত দিয়ে রক্তের চাহিদা মেটানোর দায়িত্ব পালন করছে। তাই তিনি আহ্বান জানান যুব সমাজ যাতে অবশ্যই রক্তদানে এগিয়ে আসে, শুধু কি অন্যকে বাঁচানোর জন্যই নয়, নিজেকেও বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখার জন্য যাতে রক্তদান করেন। সর্বশেষে তিনি বলেন, জিন দিয়ে বিকল্প মানুষ তৈরি করা যায়, কিন্তু রক্ত তৈরি করা যায় না। তাই রক্তদানের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বিভিন্ন রোগের কারণ আমাদের রোগীদেরকে রক্ত দিতে হয়। আমার স্ত্রী ওনাকে 62 বোতল রক্ত দিতে হয়েছে এবং রক্তের এত ক্রাইসিস ছিল। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই রাজ্যে যখন রক্ত ট্রান্সফার শুরু হয় তখন ব্লাড ব্যাংক হয়নি, রক্ত রাখার কোনো জায়গায় ছিল না। আমরা হ্যান্ড টু হ্যান্ড রক্ত দিয়েছি, জীবির উপরে লালমাটির উপরে রক্ত নেওয়া হতো।
তখন আর নিয়ম কারণের ব্যাপার নেই, রক্তের প্রয়োজন নেই, আমাদের গ্রুপের কারণ বলছি হয়তো 2 মাস আগে দিয়েছে বা 1 মাস আগে দিয়েছে, তাকে আবার রক্ত দিতে হবে, সেগুলো রক্ত রোগীকে বাঁচাতে হবে। এখন নানা সিস্টেম হয়েছে, এখন 250 মিলিলিটার রক্ত নেই, আমরা প্রায় 3 মাস রক্ত রাখতে পারি। তো একটা জিনিস ইদানিং বা মাঝেও হয়েছিল, একটা রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল, আমাদের যা প্রয়োজন তার তুলনায় কম হয়েছে। এই রাজ্যের সরকার গঠিত হওয়ার প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর এই রাজ্যের সমস্যা হয়েছে, আর 2 মাস সময় আমাদের কাছে। পরে মুখ্যমন্ত্রী বললাম যে সিআরপিএফ বলুন, ডিএসআরকে বলুন, এরা রক্ত দিলে আমাদের প্রবলেম হয়েছে। সেইভাবেই ডিএসআর রক্ত দিয়েছে, আমাদের হোমগার্ড বাহিনী রক্ত দিয়েছে, সিআরপিএফ রক্ত দিয়েছে। এখনো একটা ক্রাইসিস চলছে। রক্তদান যে একটা উৎসব, সেই উৎসবের মূল্যটা আমরা রাখতে পারি। অথচ দেখুন, আমি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি, এখানে রক্তদানের জন্য কাউকে রিকোয়েস্ট করতে হয় না, উৎসবও করতে হবে। প্রত্যেক এলাকায় রক্ত গ্রহণের কেন্দ্র আছে, যার যখন রক্ত দেওয়ার প্রয়োজন, কারণ প্রয়োজনের জন্য না রক্ত দিয়ে যাচ্ছে। রক্ত দিচ্ছি কারণ আমার নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য রক্ত দেওয়া। এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পরে রক্তদান শিবিরে ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী এবং স্যান্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্য অতিথিরা। স্যান্দন টিভি। চরম অবহেলার কারণে বন্ধের মুখে নির্মহল। দেশ বিদেশ থেকে পর্যটকরা এসে এই রাজকীয় প্রাসাদ দেখতে পারছে না। সমস্যার সমাধান করার জন্য সরকারি সহযোগিতার দাবি করছে মানুষ। বন্ধের মুখে নির্মহল। নজিরবিহীন ঘটনার সম্মুখীন এই রাজকীয় প্রাসাদ। গত 1 মাস ধরে নির্মহলে যেতে পারছে না পর্যটকরা, কারণ রুদ্রসাগরে কচুরিপানার জন্য নৌকা ও বোট চালানো সম্ভব হচ্ছে না। দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে এই বিষয়ে জানতে পেরে হতাশ হয়ে পড়ছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, গত 1 মাস ধরে রুদ্রসাগরের নৌকা ও বোট চলাচল বন্ধ আছে। দীর্ঘদিন ধরে রুদ্রসাগরের জল পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে কচুরিপানা এতটাই জট বেঁধেছে যে এখন নৌকা চালানো সম্ভব হচ্ছে না। এর দায়িত্বে রয়েছে সমবায় সমিতি। তারা দীর্ঘ সময় কর্তব্য পালনে চরম অবহেলা করছে। পরবর্তী সময়ে যখন কচুরিপানার জট তীব্র আকার নেয়, তখন তারা বহু চেষ্টা করেও কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি। ফলে গত 1 মাস ধরে মুখ থুবড়ে পড়ছে নির্মহল। পর্যটকরা নির্মহল দেখতে দূর দূরান্ত এমনকি বিভিন্ন দেশ থেকে আসলেও হতাশ হয়ে বাড়ি ফিরছে, কারণ তারা নির্মহল দেখতে এসে সাগরের ঘাট থেকেই বাড়ি ফিরে যাচ্ছে। সেখানকার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়ে দিচ্ছে তাদের কাছে কিছু করার নেই। তারা আরও জানান, সমবায় সমিতি বহু চেষ্টার পর যেহেতু ব্যর্থ হয়েছে, তাই তারা বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় যাতে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সরকারিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এভাবে মুখ থুবড়ে পড়লে একদিন বন্ধ হয়ে যাবে এই রাজপ্রাসাদ দেখার সুযোগ। পাশাপাশি কর্মসংস্থান হারাবে কয়েক শতাধিক মানুষ, কারণ দীর্ঘ বছরের পর বছর সেখানে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে পরিবার পরিচালনা করছে এবং এই নির্মহল দেখার জন্য মেলাথর বাজার থেকে অটো নিয়ে যাত্রীদের যাতায়াত করতে হয়। পাশাপাশি এই অটো চালক কর্মসংস্থান হারাতে বসেছে। গত 1 মাসে সার্বিকভাবে অনেক ক্ষতি হয়েছে মানুষের। এই বিষয়ে আপনারা কি যারা দায়িত্বে আছে তারা কি যোগাযোগ করছেন বা তারা কি কোনো উদ্যোগ নিব বা কিছু কইছে আপনারা? এরকম কিছুই না, তবে উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না, কিন্তু যে পরিমাণে চেষ্টা করার প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না। অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে, কিন্তু এখনো বড় মাপের চেষ্টা করতে এবং উপর লেভেল থেকে সরকার এটা সহযোগিতা, এটা একটা পাবলিক সমবায় সমিতি। সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য, কিন্তু তো ওনার একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য। এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না। এখন সরকার নিতে হবে উদ্যোগ। এখন সমিতি কিছু করে নাই তা না, অনেক চেষ্টা করছে, কিন্তু কচুরিপানা এতটা হয়ে গেছে বেশি, কিন্তু এখানে সমিতি আমাদের সমবায় সেই পরিমাণে চাপ না হওয়ার কারণে আমরা এখন খুব কষ্টে আছি। 1 মাস ধরে আমরা প্রায় নৌকা চলাচল করতে পারিনি। একটা সময় এরকম
প্রচুর টুরিস্ট থাকতো, এখন দোকানপাটও চলতো, প্রচুর দোকানপাট চলতো, এরকম জল ব্যবসা কেউ শশা বিক্রি করতো, এরকম চলতো। আজকাল 1 মাস ধরে কোনো আপনার এখানে প্রচুর বন্যার কারণে টুরিস্টও যেতে পারে না, আমরা রোজগার করতে পারিনি, এখন খুব কষ্টে আছে। যদি এভাবেই বন্ধ হয়ে যায় পর্যটকদের সাধের নির্মহল, তখন দায় এড়াতে পারবে না রাজ্য সরকারও। এই রাজকীয় প্রাসাদের এক মস্ত বড় ইতিহাস রয়েছে। 1930 সালে রুদ্রসাগরের হ্রদের মাঝখানে গড়ে উঠেছে রাজকীয় প্রাসাদ, যার নাম দেওয়া হয়েছিল নীরমহল। ত্রিপুরার রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক নির্মিত এই রাজকীয় প্রাসাদ 1938 সালে সম্পন্ন হয়। এটি নির্মাণের জন্য মহারাজা বীরবিক্রম মাণিক্য বাহাদুর ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্নসকে স্বীকৃতি দিয়েছিলেন। কাজটি সম্পন্ন করতে 9 বছর সময় লেগেছিল। প্রাসাদটি মহারাজার দূরদর্শিতা এবং হিন্দু ও মুসলিম ঐতিহ্য সংস্কৃতির মিশ্রণের চিত্তাকর্ষণ ধারণা। মহারাজার নির্মিত ও নীরমহল আজও বিশ্বে বিশেষ স্থান দখল করে আছে। প্রতিদিন পর্যটকরা এই নীরমহলে ভিড় জমায়, কিন্তু অব্যবস্থাপনার কারণে মহারাজার নির্মিত এই প্রাসাদ দিন দিন রূপ হারাচ্ছে এবং বহু অব্যবস্থাপনার কারণে রাজ্যের পর্যটকরা এখন আর নীরমহলে যেতে চায় না। চলমান গ্রীষ্মের সময় পর্যটকরা সেখানে গিয়ে সময় কাটাতো। তৎকালীন সময়ে মহারাজাও এই রাজকীয় প্রাসাদে গিয়ে ঠান্ডা বাতাস অনুভব করতেন, কিন্তু আজ অনুতাপের বিষয়, চরম অবহেলার কারণে এই বিশেষ পর্যটক স্থানটি বিলুপ্তির পথে। এখানে কচুরি পেনার জন্য নীরমহলের ঘাট বুট এখানে যাতায়াত করতে পারে না, তার জন্য আমরা এখানে লোক আসলে নীরমহল না মানে যেতে পারে না, তারপরে ঘুরে ঘুরে চলে জায়গা আর কি। ওই আমরা দোকানদারও মোটামুটি লোকও কম আসলে তো আর আমরা দোকানদারি বেশি একটা চলে না, কমই চলে। প্রত্যেক দিন কি দোকান খুলেন মানে এই অবস্থায় মাঝখানে, মানে অক্ষণ যে লোক আয় না অক্ষণ কি খরচটা কোনো করবো কোন আমরা তো নাইছেন একটা ফার্স্ট হলে তো খরচ করবেন, কোন খরচ করবেন। এভাবে চলতে থাকলে একদিন ম্যাপ থেকে পর্যন্ত নীরমহল মুছে যাবে। তখন কিন্তু কোনোভাবেই দায় এড়াতে পারবে না মন্ত্রী বাহাদুর। সাধারণ মানুষের দাবি সমবায় সমিতির কেন এতটা অবহেলা রয়েছে সেটাও যাচাই করার জন্য এবং দ্রুত কচুরিপানা পরিষ্কার করে নতুন ছন্দে ফিরিয়ে আনার জন্য দাবি করছে সরকারের কাছে। সান্দন টিভি। রবিবার সকালে নতুন বাজার সাপ্তাহিক হাটের বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে পড়ে। সাপ্তাহিক হাটের দোকানঘর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, তবে অল্পেতে রক্ষা পেল 2 বিক্রেতা। নতুন বাজার সাপ্তাহিক হাট বাজারে বিনা ঝড়ে ভেঙে পড়ল 9টি অস্থায়ী কাপড়ের দোকান। তাতে 2 জন অল্প বিস্তর আহত হলেও অন্য ক্রেতা বিক্রেতারা অল্পেতে রক্ষা পায়। জানা যায়, বিগত 5 বছর ধরে বাজারের ব্যবসায়ীদের থেকে খাজনা নিয়ে কাজের কাজ কিছুই করেননি। তাতে নতুন বাজার ব্যবসায়ীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও এক প্রকার বাধার মুখে পড়তে হয়। তাতেও বাজারের ব্যবসায়ীরা নতুন কমিটি গঠন করেন। উক্ত নতুন কমিটি গঠন করার পাশাপাশি নতুন বাজার সাপ্তাহিক হাট বাজারে বিভিন্ন সমস্যা সমাধানের মুখ দেখলেও আজ রবিবার হাট বাজারে ব্যবসায়ীরা দোকান খুলে বসতে 60টি কাপড়ের দোকান ভেঙে পড়ে। তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে বাজার কমিটির সদস্যরা ছুটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীদেরকে সাথে থাকবে বলে আশ্বাসের বন্যা বইয়ে দেয়। তবে ব্যবসায়ীদের বক্তব্য, যদি দোকানে ক্রেতা থাকতো তাহলে অনেকেই আহত হতো। দোকানটা খুলছি আমরা, খোলার পরে হঠাৎ করে দেখা গেল যে আমরা আপনার ঘরটা করে যেতে থাকা, তো ভিতরে কিছু লোক আসলো, দোকানদার আসলো, দোকানদারা মোটামুটি দৌড়ে বাইরে সবাই আটাকে বললাম, আটাকে পরিষ্কার করলাম, এই আর কি। আহতটা তো হয় না, 2 মাসের তো হালকা ব্যথা রয়েছে। তো নতুন বাজার হয়, সবাই নতুন বাজার সপ্তাহে হাত বাজার হয় রবিবার দিন। আমরা 8টা 9টা দোকান, সবগুলো কাপড় দোকান, সব কাস্টমার আসলো না, তখন সব দোকানের মধ্যে কাস্টমার একজন আসলো না। সকালটা না আসতো, আমাদের দোকানটা খুলতে আসে গেলে তখন দোকান খুললে আসতে মোটামুটি খুলতে আসতে এরকম না। প্রশাসনের লোক আসে না, কমিটির লোক আসছে, কমিটির লোক কইছে ঠিক করেন, আমরা আপনাদের হেল্প করো, আমি কইছে আপনি ঠিক করেন, আমরা হেল্প করো। আবার তো যারা জায়গা পাইছে না, আবার তো ফোন দিয়েছে, বল জায়গা দিয়েছে, যারা জায়গা পাইছে তারা বলছে আবার দরকার তো ঠিক আছে, উন্নত দরকার ঠিক আছে।
অগ্নিদগ্ধ হয়ে আহত গৃহবধূ। ঘটনা উদয়পুর 2 নম্বর ফুলকুমারী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মামুন চক্রবর্তী 42 বছরের এক মহিলা তার স্বামী কার্তিক চক্রবর্তীর সঙ্গে সাংসারিক সম্পর্কে ছিল। পরবর্তী সময় ওই মহিলা ঘরে থাকা পেট্রোল গায়ের মধ্যে ঢেলে নিজ শরীরে আগুন লাগিয়ে দেয়। সে সময় তার স্বামী অপর আরেকটি ঘরের মধ্যে বিশ্রাম করছিল। তখন পুরো গন্ধ যখন বের হয়, তখন বাইরে এসে দেখে তার স্ত্রীর শরীরে আগুন। স্ত্রীকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে গেলে তার গায়ে কিছু অংশ পুড়ে যায়। খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক মামুন চক্রবর্তীকে দেখে জানান তার শরীরের প্রায় 90% পুড়ে গেছে। চিকিৎসক সাথে সাথে জীবিতে রেফার করেন। স্বামীর নাম কার্তিক চক্রবর্তী। না না এটা মানে এমনি খাওয়ান অনলি অনলি বাচ্চা ফোন লইছে লোন উপরে এখন আজ এসে আমরা আমি বাইরে ভাত খাই আসছি ভাত খাই মাঝে একটু মানে কম একটু গ্যাস কিছু ধরছি মানে একটু মানে এমনি কাজে করে মানুষ বাবু তোর কাজে যে শুনতে শুনি হ্যাঁ মানে তারপরে প্রায় সময় কাজে ছিল তারপরে দিয়া লাঠিন ধরে ঘুমিয়ে থাকা মা দেখছি বাইরে গেছে বাবু গেছো বাবু ঘরে ঘুমাইতেছে ঘুমাইতেছে আমরা ঘুমাইতে আসি ঘুমাইতে গেছি ঘুমাইতে আসি এবং আমি উঠে মানে ঘুমের ভাব আজকে বাবু মার গা ঘুমাইতে আমি তাদের বাইরে বাবু কেমন উঠে করে থাকলে বাবু মানে গন্ধ করতে থাকে আমি কোথায় ঘুমাইতে না না ও তো ঘরের মধ্যে আসতো ফাঁক বড় কাটি ফাঁক বড় যদি এখন লাগে বন্ধ কেমনে না না আমরা এই ঘরটার পরে একটা পেশেন্ট মামুন চক্রবর্তী, ওনার বয়স 42 বছর। স্বামীর নাম কার্তিক চক্রবর্তী, বাড়ি হচ্ছে ফুলকুমারী। ফায়ার সার্ভিসে তারা ওনারে নিয়ে এসে এবং ওনার হাজব্যান্ড রয়েছে। যখন আমি প্রথম গিয়ে দেখি এখানে প্রায় 85 to 90% বার্ন আছে। এখানে প্রায় রেসপন্ডই করতেছে না, হার্টবিট আছে। তারপরে দিয়ে আমরা গিয়ে সেটা একটা ইনিশিয়াল ম্যানেজমেন্টটা হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে। পেশেন্ট পার্টিকে নিচে গিয়েছে কিনছিল, পেট্রোল থেকে নাকি শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তো যথাযথ আমরা কোনো মতো একটা স্যালাইন শুরু করছি। বাকি সব বেসিক যা যা ইয়ে আছে ওষুধপত্র দিয়া পেশেন্ট পার্টিকে বলছে যে এখানে এরকম পেশেন্টের অবস্থা, আপনারা যদি রেফার নিয়ে যেতে চান রেফার নিয়ে গেলে ভালো হবে, রুগীর অবস্থা ভালো হবে। কোন সময়টা? মোটামুটি ধরেন 11:30 নাগাদ। তৃতীয় শ্রেণীতে পড়ুয়াকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা কাকরাবন কিশোরগঞ্জ গ্রামে। পুলিশ জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল শফিক মিয়া নামে 57 বছর বয়সী এক ব্যক্তি। তখন বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায়। পরবর্তী সময় ছাত্রীটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মা বাবাকে জানায়। পরে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে মেয়েটির পরিবারের অভিযোগ, হাতে পায়ে কাকরাবন থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে গ্রেপ্তার করে শফিক মিয়াকে। পরে পুলিশ পক্সো আইনে 341, 354 আইপিসি 8 অফ পক্সো ধারায় মামলা নেয়। কাকরাবন থানায় মামলা নম্বর 20/2024। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাকরাবন এলাকায়। আজ প্রায় দুপুর 1টা নাগাদ আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা, একটি নাবালিকা মেয়ে, ওনার বয়স 10 বছর। ও গতকাল দুপুরবেলা ঠিক 12:30টার সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ওনার বাড়ির দিকে যাচ্ছিল তার। তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক, যার নাম শফিক মিয়া, বাবার নাম আলী আকবর, নদীর পার কিশোরগঞ্জ ওনার বাড়ি, ওই বাচ্চা মেয়েটিকে মোলেস্টেড করে। তো সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং তদন্ত শুরু করি এবং রেডের মধ্যে গিয়ে ওই আসামিকে ওই বাড়ি থেকে অ্যারেস্ট করে আনতে আমরা সক্ষম হই। তারপর আমরা এই একটি কেসও রেজিস্টার করি কাকরাবন থানায়, যার মামলা নাম্বার হলো 20/2024 এবং সেকশন হলো 341, 354 আইপিসি এবং 8 অফ পক্সো। আগামীকাল কি কোর্টে তোলা হবে নাকি? হ্যাঁ, আগামীকালকে আমরা আসামি। আগরতলা সরকারি নার্সিং কলেজের উদ্যোগে রবিবার
ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 204তম জন্মজয়ন্তী পালন করা হয়। মূলত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটিকে আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই দিন অনুষ্ঠানের সূচনা করেন আগরতলার সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষা ডক্টর মৈত্রী চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি জানান, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাই ওনার জন্মদিনটিকে আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে এই দিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবির থেকে বহু মানুষ পরিষেবা গ্রহণ করে। পাশাপাশি তিনি এই বছর আন্তর্জাতিক সেবিকা দিবসের থিম তুলে ধরেন। ডক্টর মৈত্রী চৌধুরী, আমি আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল পোস্টে চাকরি করি। ম্যাম, মূলত আজকে আজকে বিশেষ দিনটা হচ্ছে আমাদের আধুনিক নার্সিং প্রফেশনের যিনি পায়োনিয়ার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 204তম জন্মদিন। আজ 12ই মে দিনটি এই উপলক্ষে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। তো আমরা এজ এ পার্ট অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মানে ফলোয়ার্স অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, উই আর অলসো participating and we are also celebrating the program in two parts. In first part was started at 6 AM by মানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটা আয়োজন করা হয়েছিল। ওখানে আমরা পাবলিকদের মানে জনসাধারণদের রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওয়েট অ্যান্ড হাইট পরীক্ষা করেছিল। তো এখানে আমরা আন্দাজ করতে পারিনি যে অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফথালমোলজিস্টস অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে রবিবার রাজধানীতে এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। মূলত দৃষ্টিশক্তির বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। আগরতলা সচেতনমূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফথালমোলজিস্টস অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার এক সদস্য জানান, কিভাবে চোখের যত্ন নিতে হবে সেই বিষয়ে সচেতন করতে হবে। এদিনই র্যালির আয়োজন করা হয়েছে এই জন্যই। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। দেশে কম মূল্যে চোখের ঔষধ পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় দেশের প্রতিটি গ্রামে এখনো প্রায় 3 জন করে অন্ধ মানুষ রয়েছে। চোখে ছাউনি পড়া লোক রয়েছে, তারা জানে না কোথায় গেলে তারা চিকিৎসা পরিষেবা পাবে। তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে এই সংগঠন সংগঠিত করা হয়েছে। প্রত্যেকটি মানুষকে জানানো যে চোখের কিভাবে যত্ন নিতে হয় এবং আমাদের সরকারি তরফে কিংবা কাছাকাছি বেসরকারি তরফে চোখের চিকিৎসার কি সুযোগ সুবিধা আছে। আজ আমার সঙ্গে আছেন আমাদের অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতির ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার বিজয় দেব বর্মন। আমার সঙ্গে আছেন অখিল ভারতীয় সামুদায়িক নেত্ররোগ বিশেষজ্ঞ সমিতির সহসভাপতি অধ্যাপক অমরকান্তি চাকমা। আমার সঙ্গে আমরা র্যালিটা শুরু করছি এই IMA হাউস থেকে, কারণ আমরা সবসময় বিশ্বাস করি ভারতবর্ষের সবথেকে বড় চিকিৎসক সংগঠন হলো IMA। তাই আমাদের চিকিৎসকদের যে কিছু উদ্যোগ সব কিছুই আমরা শুরু করি IMA হাউস থেকে। এবং আমাদের মূল লক্ষ্য হলো আমাদের ছাত্রদের যদি আমরা জাগাতে পারি, জানাতে পারি, তারাই আমাদের সবথেকে বড় মেসেঞ্জার। তাই আমরা যাব। ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে রবিবার এই বছরের হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই দিন আগরতলাস্থিত হজ ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানান, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, সেইগুলি হল ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত। হালালভাবে যাদের সামর্থ্য রয়েছে তাদের জীবনে একবার হলেও হজে যেতে হয়। এই বছর ত্রিপুরা রাজ্য থেকে 109 জন হজ যাত্রায় যাচ্ছে। এই বছর একজন সরকারিভাবে হজ যাত্রীদের সাথে যাচ্ছে তাদের গাইড করার জন্য। ত্রিপুরা রাজ্য থেকে হজ যাত্রীগণ 109 জন এবং খাদিমুল উজা 1 জন, 10 জন আজকে কলকাতার উদ্দেশ্যে হজের আগমনকে কেন্দ্র করে রওনা হবে। তার জন্য আজকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান।
ত্রিপুরার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদিমুল উজ্জা, যেটা হয়েছে এই প্রথম একজন সরকারি কর্মচারী হাজিদের গাইডের জন্য যাবে। তার জন্য আমি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকের ফ্লাইট, হাজিদের ফ্লাইট 5টা, 7টা, 8টা, 3টা ফ্লাইট যাবে, 3টা ফ্লাইটে, এবং তার সাথে আমাদের হজ কমিটির লোকেরা যাবেন, অফিস সরকারি কর্মচারী যাবেন। সবাই আজকে 1 মাস ধরে এই হজ ভবনে হজ কমিটি থেকে শুরু করে অফিস স্টাফরা দিবারাত্র পরিশ্রম করতে, তাদের খেদমত করার জন্য সেবামূলক চিন্তাভাবনা নিয়ে কাজ চলছে। আজকে আমরা 5টা, 7টা, 8টায় আমাদের ফ্লাইট হজযাত্রীদের আমরা কলকাতা পৌঁছবে। শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রী মামুনির মহান সমাধি দিবসকে সামনে রেখে রবিবার সকালে খোয়াই সিঙ্গিছড়া স্থিত অযাচক আশ্রমের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই মণ্ডলের সহসভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেছে। আমরা এখানে শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রী মামুনির মহাসমাধি দিবস উপলক্ষে প্রতি বছর আমরা 27শে এপ্রিল রক্তদান শিবির করে থাকি। এইবার বিশেষ কারণবশত 27শে এপ্রিল আমরা রক্তদান শিবিরটা করতে পারিনি। আজকে 12ই মে এখানে রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করেছি এবং বাবামণির মামুনির অশেষ কৃপায় আমরা এখানে এখন পর্যন্ত বেশ কয়েকজন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমরা খুব আনন্দিত এবং সেই জন্যে আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় গুরু। আমরা শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রী মামুনির মহাসমাধি দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় আবারও 27শে এপ্রিলের পরিবর্তে প্রাকৃতিক ওয়েদারের কারণে আমরা আজ 12ই মে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং খুব ভালো সাড়া আমরা পেয়েছি। এখন অবধি প্রায়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।